আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। চলমান দাবদাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩ তারিখের পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেলেও 10 তারিখ থেকে তা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দাবদাহ অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমরা ধারণা করছি যে 2 তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সাথে বা সারা দেশ থেকে হিটওয়েভটা চলে যেতে পারে। দর্শক, দাবদাহের রাজধানীর জনজীবনের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, রাজধানীতে দাবদাহে খেটে খাওয়া মানুষের আয় রোজগারে কি প্রভাব দেখছেন, আর এই দাবদাহের প্রভাবে তারা তাদের পেশাগত জীবন কিভাবে সামাল দিচ্ছেন আমাদের সামনে একটু তুলে ধরবেন। যারা খেটে খাওয়া মানুষ, যাদেরকে বাধ্য হয়ে রোদে নামতে হচ্ছে, তারা আসলে চরম দুর্ভোগে রয়েছেন। যারা কাজ করতে পারছেন না এই রোদে, তারা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা, মানে যতক্ষণ রোদে টিকতে পারছেন ততক্ষণই কাজ করছেন, তারপরে ছায়ায় গিয়ে আবার রেস্ট নিচ্ছেন। রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে, এছাড়াও অন্য যে পেশার মানুষ রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তাদেরও মোটামুটি একই অবস্থা। অনেকে এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন, যে কারণে তাদের যে জীবন, পারিবারিক জীবন এবং ব্যয়ের যে একটি তাদের লিস্ট থাকে সেটি কিন্তু কমাতে হয়েছে। এবং যেহেতু তাদের আয় কমে গেছে, তারা দীর্ঘ সময় রোদে কাজ করতে না পারার কারণে তাদের আয় কমে গেছে। এই সুযোগে আপনারা দেখছেন যে রং মিশিয়ে মানুষকে শীতল করার জন্য আসলে কিছু ব্যবসায়ী রয়েছেন যারা মৌসুমী ব্যবসায়ী, এই উত্তপ্ততাকে কাজে লাগিয়ে তারা রং মিশিয়ে এক ধরনের শরবত বিক্রি করছেন এবং মানুষ শীতল হওয়ার জন্য সেটি খাচ্ছে। এটি এক ধরনের অসুস্থতা তৈরি করছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই শরবত খেয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে রোদের কারণে ডায়রিয়া সহ নানা সমস্যায় অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসকরা বারবারই নিষেধ করছেন যে এ ধরনের ফুটপাতের খোলা যে খাবারগুলো রয়েছে সেগুলো এবং এই শরবত না খাওয়ার জন্য। সব মিলিয়ে আমি যে জায়গাটিতে রয়েছি তেজগাঁ এলাকার গড় তাপমাত্রা এখানে 39 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যেটি ফিল হচ্ছে, অনুভূত হচ্ছে সেটি 45 ডিগ্রি সেলসিয়াস। এটি ওয়েদার আপডেট থেকে আমরা জানতে পারছি। এই কারণে যারা রোদে কাজ করছেন তারা খুবই ভোগান্তিতে রয়েছেন এবং স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বাজারে এই সময়ে যে পরিমাণ মানুষ থাকার কথা, ভিড় থাকার কথা, সেটি নেই। রাস্তাঘাটও কিছুটা ফাঁকা, যেহেতু মানুষ রোদে বের হতে পারছেন না, সেই কারণে এই প্রভাব পড়ছে জনজীবনে। বিশেষ করে খেটে খাওয়া এবং সাধারণ নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের উপরে এর ব্যাপক প্রভাব পড়ছে। যেহেতু বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকা একটি হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। বিশেষ করে কাঁচে ঘেরা দালান, উচ্চ ভবন এবং গাছপালা না থাকা, লেক ভরাট করা, জলাশয় ভরাট করা, এসব কারণে ঢাকার তাপমাত্রা আগের চেয়ে অনেক গুণ বেড়েছে, যে কারণে সবচেয়ে বেশি তাপমাত্রা ঢাকায় উপলব্ধি হচ্ছে এবং মানুষের জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়ছে। ওয়েদার অফিস যেটি জানিয়েছে যে আপাতত যেহেতু বৃষ্টির সম্ভাবনা 2 তারিখ থেকে তারা বলছেন এবং তারপরে হয়তো আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে, তারপরেও মে মাস জুড়েই উষ্ণ একটি মাস যাবে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছে। তো সাথী, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে রাতের বেলায়ও প্রচণ্ড গরমে স্বস্তি নেই কোথাও, সবখানেই যেন তীব্র তাপদাহ। একটু প্রশান্তির আশায় লেকের পাড়ে ও গাছের তলায় ভিড় করছেন নগরবাসী। জাকারিয়া খানের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আয়াতুল্লাহ মানিক। মাসব্যাপী চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ইতোমধ্যে কয়েক দফায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবন যেন ওষ্ঠাগত। সারাদিনের তীব্র গরম আর হাড় ভাঙা খাটুনির পর রাতেও মিলছে না স্বস্তি।
কাচে ঘেরা সুউচ্চ ভবন থেকে শুরু করে বস্তির খুপড়ি ঘরগুলো যেন পরিণত হয় জ্বলন্ত চুল্লিতে। রাতের আধার নেমে এলেই এসব ভবন জমে থাকা তাপ ছাড়তে শুরু করে। তাই তো রাজধানীর বেগুনবাড়ি, বাড্ডা, রামপুরা মহানগরের খেটে খাওয়া মানুষেরা একটু ঠান্ডা বাতাস আর স্বস্তির আশায় ছুটে আসেন হাতির ঝিলে। কষ্টে দিন যাপন করতেছি, তাই হাতির ঝিলে আইসা একটু বসি আর কি, কারণ একটু বাতাস লাগে, আর বাসায় তো খুব গরম। এরকম লেক বা হাতির ঝিল বা বিভিন্ন জায়গায় যদি এরকম পরিবেশ করে, তাহলে ঢাকা শহরের মানুষের জন্য মনে করি আমি ভালো হবে। একটু প্রশান্তির আশায় অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। লেকের ফুরফুরে বাতাসে ঘুমিয়ে পড়ছেন কেউ কেউ। এখানে গরমে আর অস্থির আছি, গরমে থাকতে পারতেছি না, এই জন্য এখন হাতির ঝিল আইসা এই যে কি কাপড় বিছিয়াতে শুয়ে রয়েছি। গরমে আর জান বাঁচে না ভাই, বিপদে আছে। বেশি গরমে লেগে বাচ্চা নিয়ে ঘুরতে আসছি বাইরে, বাইরে ঠান্ডা বাতাস ভালো লাগে, লেগে বাইরে পড়িস। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন চলবে এই তাপপ্রবাহ। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে হয়তো কিছুটা স্বস্তি আসবে জনজীবনে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। এদিকে দাবদাহে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায়। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে এখানকার মানুষের। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউই। চলমান দাবদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। আগামী দুদিন এই অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মেহেরপুরে ভ্যাপসা গরমে নাকাল শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। দিনাজপুরেও প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, ঝরে যাচ্ছে আম লিচুর গুটি। রাজশাহীতে তীব্র দাবদাহে আম লিচুর ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। আগে কাজ করতাম 500-600 টাকা, 700 টাকা করতাম, এখন 150-200 টাকা করতেই যে তাপ ব্যাপার হয়ে যাচ্ছে ভাই। এখন একদম যাত্রী কমে গেছে। গরম খুব বেশি, আমরা চলতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না গরমের কারণে। আমরা রাজমিস্ত্রি, আমরা কাজ করতে আইছি, রোদের কারণে কাজ কাম একটু কম হচ্ছে। তীব্র দাবদাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। এলাকাটিতে প্রতিনিয়তই তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 40 ডিগ্রিতে। এতে হিট স্ট্রোকে মারা যাচ্ছে হিলির পোলট্রি খামারের মুরগি। বিভিন্ন ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না, ফলে লোকসানের মুখে পোলট্রি খামারিরা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। সাধারণ মানুষের পাশাপাশি অতিষ্ঠ পশু পাখিও। অতিরিক্ত গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হিলির পোল্ট্রি খামারে। গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ খামারিরা। তীব্র দাবদাহে খামারেই প্রায় প্রতিদিনই 20 থেকে 30টি করে মুরগি মারা যাচ্ছে। পাশাপাশি কমেছে ডিমের উৎপাদন। একসময় যেখানে 3000 পিস ডিম পাওয়া যেত, এখন সেখানে 1 থেকে 1500 পিস পাওয়া যাচ্ছে। ফলে আর্থিক ক্ষতির মুখে খামার ব্যবসায়ীরা। আগে ডিম উঠতো প্রায় 3000-এর মতো, এখন অর্ধেক কমে গেছে ডিম। টিনে পানি দিচ্ছি, আবার দেখা যাচ্ছে খের ভেজার পর সেখানে দিচ্ছি, তারপরেও কোনোভাবে আমরা তাপমাত্রা কন্ট্রোল আনতে পারতেছি না। আমাদের অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড গরমে মুরগি মারা যাচ্ছে। গত 7 দিনে আপনার প্রায় 8-10টা ফার্মে প্রায় আমাদের 5 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে অলরেডি। আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা তো কিছুতে এগুলাকে মানে ঠিক কন্ট্রোলে আনাই পারতেছি না। জানি না যে আমাদের ব্যবসার পরিস্থিতি কি হয়ে যাবে, আমরা কিছু বুঝতে পারতেছি না। এদিকে খামারের মুরগি হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাতে উঠান বৈঠক সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারি ভাইদেরকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি, তাদের সাথে আমরা উঠান বৈঠক করছি এবং খামারে হিট স্ট্রোক মোকাবেলায় যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি সেই সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। খামারের ভিতরে দিনের বেলায় 2 থেকে 3 বার ঠান্ডা পানি যেন স্প্রে করে দেওয়া হয়, বিশেষ করে ঠান্ডার সময় সকালবেলা অথবা ভোরে এবং রাত্রেবেলা যেন খাবার দেওয়া হয়। হিলি উপজেলায় 150-র বেশি খামারে হাঁস মুরগি রয়েছে 3.5 লাখ। ইমরুল কায়েস, RTV। এদিকে তীব্র তাপদাহের মধ্যে দেশের হাওর অঞ্চলে চলছে ধান কাটার উৎসব। কিশোরগঞ্জের এক ফসলি হাওরে অনুকূল পরিবেশ ও রোগবালাই কম হওয়ায় এবার বোরো ধানের আবাদ ভালো হওয়ায় খুশি কৃষকরা। তবে দাম নিয়ে অসন্তোষ জানিয়েছে তারা। একই অবস্থা হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জে। নেত্রকোনা হাওরগুলোতে শুরু হয়েছে ইরি বোরো ধান কাটা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট।
সোনালী ধান আর তার মোমো গন্ধে সয়লাব কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। নতুন ধান ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের কৃষকরা। হাওড়ে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হয় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ব্যাপক ফলন হলেও কৃষি উপকরণের দাম বৃদ্ধি, শ্রমিক মজুরি সহ নানা কারণে ধানের দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। ফসল তো ভালো হয়েছে, এই যে আর এক সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট। যদি সরকার এই ধানের দাম আমাদেরকে বাড়ায় দেয় তাহলে আমাদেরকে এই পুষবে। অন্তত পক্ষে কাঁচা ধান 1100 টাকা মন থাকতে হইব, থাকলে আমরা কৃষক উন্নতি হইব এবং কৃষকের কিছু লাভবান হইব। আমরা যে গৃহস্থী করি, গৃহস্থীর মধ্যে যে খরচ, সেই খরচ মিলে যে ধানটি করি, ধান বিক্রি করার মতন এই যে দামে গিয়ে পোষায় না। কৃষকের যদি ধানের দাম না পায় আমাদের রস পড়ে কেমন, এই জন্য আমরা আবেদন করি সরকার যেন কৃষকের ধানের দাম বাড়া দেয়। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলায়ও বোরো ধানের বাম্পার ফলনে উৎসবের আমেজ দেখা দিয়েছে কৃষকদের মাঝে। জেলার ছোট বড় 133টি হাওরে চলছে ধান কাটা, মাড়াই ও প্রক্রিয়াজাতকরণের কাজ। তবে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে হতাশ চাষিরা। জমিতে যে পরিমাণ খরচ আসে এর এই পরিমাণ অনুযায়ী ধানের ন্যায্য দামটা আসলে মিলে না। কৃষকের দাবিটাই কৃষকের তবে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে মধ্যস্বত্বভোগীদের কোনো অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ফরিয়াদের কোনো অস্তিত্ব থাকবে না, সরাসরি কৃষক আমাদেরকে সরকারি গুদামে ধান দিতে পারবে। আশা করি প্রত্যেকটা যে সকল লটারিতে বিজয়ী হবে প্রত্যেকটা কৃষকই অত্যন্ত আনন্দ চিত্তে তাদের উৎপাদিত ধান 32 টাকা কেজি দরে সরকারি গুদামে সরবরাহ করতে সক্ষম হবে। এদিকে নেত্রকোনার হাওরগুলোতে শুরু হয়েছে ইরি বোরো ধান কাটা। এটি দ্রুত শেষ করতে হারভেস্টার মেশিন সহ নানাভাবে সাহায্য করছে জেলা প্রশাসন। ধান কাটার সঙ্গে সঙ্গেই পাইকারদের কাছে ধান বিক্রি করে দেয় কৃষকদের সুবিধা হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওড়া এলাকায় যে ধানগুলি কর্তন করা হয়, এখানে ধানগুলি কর্তনের ক্ষেত্রে একর প্রতি মাত্র 5000 টাকা করে নেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে কৃষকের জমিতে যে ধানগুলি হয় সেটা তাদের কেরিং করা লাগে না। ওইখানে আরেক ধরনের আপনার পাইকারি বিক্রেতা আছে যারা কৃষকের ধানগুলি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। সেই হিসেবে এখানে হাওড়া এলাকায় কৃষক ভাইরা যারা আছেন এবার ধানের রোগ এবং পোকার আক্রমণ কম হয়, তারা ফলন ভালো পাচ্ছেন। সৈয়দা সামিয়া তামান্না, RTV। 28 বছরের রাজধানীতে জলাশয় কমেছে 86%, কংক্রিটের আচ্ছাদন বেড়েছে 76%। নগরে এখন সবুজ এলাকার পরিমাণ মাত্র 7 ভাগ। উল্টো দিকে বেড়েছে জনসংখ্যা, সেই সাথে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। ফলে বছর জুড়ে আশেপাশে এলাকার চেয়ে রাজধানী থাকে কয়েক ডিগ্রি উষ্ণ, যা ঢাকাকে দিন দিন বসবাসে অনুপযোগী করে তুলছে। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে সারা বিশ্বের তাপমাত্রা। রাজধানী ঢাকায় তা যেন সীমা ছাড়িয়েছে। স্বাভাবিক সময়ে এ নগরের তাপমাত্রা আশপাশের গ্রামাঞ্চলের চেয়ে বেশি থাকে, যা স্বপ্নের নগরকে হিট আইল্যান্ড বা তপ্ত দ্বীপে পরিণত করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের গবেষণায় এর কারণগুলো স্পষ্ট। 28 বছরে রাজধানীতে জলাশয় কমেছে প্রায় 26 বর্গ কিলোমিটার। কংক্রিটের আস্তর 64 বর্গ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে 113 বর্গ কিলোমিটার। গাছপালা ও সবুজ এলাকা 43% থেকে কমে দাঁড়িয়েছে 7%। উল্টো দিকে বেড়েছে জনসংখ্যা, যানবাহন আর শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। যে কটি খাল আছে তাও দখল আর দূষণে মরতে বসেছে। সিটি কর্পোরেশনের হিসেবে 47টি খালের মধ্যে 26টি উধাও। খালের পানিগুলো অনেক নোংরা আর হলো প্রচুর ময়লা ভাই। ময়লার কারণে মনে করেন হাইটে গেল প্রচুর গন্ধ পায় ভাই, আরও শরীরে মানে নিঃশ্বাস ঠিক নেওয়া যায় না ভাই। যদি নাও পাওয়া যেত তারপর পরিবেশটা দেখতে একটা পরিবেশটা ভালো থাকতো, এখন যেটা নাই। অবশিষ্ট জলাশয় আর পার্কে একটু স্বস্তি খুঁজেন নগরবাসী, যেখানে তাপমাত্রা কিছুটা কম। এই লেক পার্কটা অনেক ভালো লাগে, বিকাল হলে অনেক দর্শনার্থী আসে, তারা একটু প্রশান্তি খুঁজে। সব জায়গার ক্ষেত্রে এখানে একটু গরম কম, দ্যাটস ওয়াই এখানে আসে আমরা বসলাম। পরিবেশ তো কখনোই ভালো হবে না, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আরও পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভরাট, দখল আর দূষণ ঠেকাতে না পারলে এ শহরে বাস করায় দায় হয়ে দাঁড়াবে। আমরা বেসুমার উন্নয়নের নামে এবং দখলের নামে এই যে জলাভূমি জলাশয়কে 5% নিচে নিয়ে আসলাম। এই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের ঢাকায় যে বর্তমানে যে গরম বা তাপমাত্রা, এই তাপমাত্রা তো এমনিতে গরমকালে ঢাকায় থাকারই কথা, কিন্তু আমাদের এই যে জলাশয় জলাভূমি কমে যাওয়ার কারণে
এই তাপমাত্রাকে আমরা অনুভব করছি তীব্রভাবে। নগরে খাল, জলাশয় আর জলাভূমিগুলো তাপ শোষণ করে। দিন দিন এর পরিমাণ কমায় ভারসাম্য হারাচ্ছে রাজধানীর পরিবেশ। 2020 সালে ঢাকা ওয়াসার কাছ থেকে খাল বুঝে পাওয়ার পর ঢাকার 2 সিটি কর্পোরেশন বিভিন্ন মেয়াদে খাল খনন এবং পরিষ্কারের কাজ করেছে, কিন্তু নগরবাসীর উদাসীনতার কারণে এখনও অপরিচ্ছন্ন এই খালগুলো। দৃষ্টিনন্দনতা এবং পানির প্রবাহ ফিরিয়ে আনতে দরকার এলাকাবাসীর কার্যকরী ভূমিকা, তবেই এই খালগুলো ফিরে পাবে তার প্রাণ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গাছ কেটে উষ্ণ শহর তৈরি করায় ধনী আর গরিবের যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা বাঙালিদের সঙ্গে পশ্চিম পাকিস্তানের করা বৈষম্য চেয়েও খারাপ, এমন মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। তিনি বলেন, দেশের তাপ প্রবাহে অসহ্য গরম অনুভূত হচ্ছে সবার মধ্যে। এর দায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কতিপয় পুঁজিবাদী লোকের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিদিন 8 থেকে 10 জন হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, এটি অ্যালার্মিং বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বনভূমি আর জলাধার রক্ষায় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে 8টি দাবি জানিয়েছে সংগঠনটি। গাছ রোপণ, লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ, প্রকৃতিভিত্তিক সমাধানকে রাষ্ট্রীয়ভাবে নগর দর্শনে অন্তর্ভুক্ত না করা, জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। এবং এক্ষেত্রে আমরা মনে করি সামগ্রিকভাবে সরকারের অসংখ্য কিছু করণীয় আছে, হয় সরকার সেটা করবে, আদারওয়াইজ বিদেশের নিম্ন বা অন্যান্য প্রভাবে এই ঘটনা ঘটছে বলে দায় এড়ানোর কোনো সুযোগ যে নাই সেটা আমরা প্রমাণসহ উপস্থাপনা করার মধ্যে দিয়ে সরকারকে আশু পদক্ষেপ নিতে বাধ্য করতে চাই। কমিউনিটি ক্লিনিক যাতে তৃণমূলের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি ভরসার জায়গা তৈরি হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। পাশাপাশি এর সুনাম ধরে রেখে আগামীতেও কমিউনিটি ক্লিনিকের পরিষেবা মানুষের মাঝে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। কমিউনিটি ক্লিনিক একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানটির টেকসই অগ্রযাত্রার সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। রেলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, রেয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে বাসের চেয়ে রেলের ভাড়া বেশি হয়েছে। রেলের দুর্নীতি, অনিয়ম বন্ধ না করে বাস মালিকদের সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। স্বাধীনতার পর থেকে যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও চাহিদার তুলনায় যোগান দিতে না পেরে ব্যাপক যাত্রী চাহিদার বাণিজ্য রেল লুফে নিতে পারছে না। ফলে অল্প যাত্রী বহন করে বেশি মুনাফা লুটে নেওয়ার পথে হাঁটছে রেল। এমন চিন্তা থেকে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে বাসের চেয়ে রেলের ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে বলে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের পর্যবেক্ষণে এমনটি চিত্র উঠে এসেছে। এদিকে রেলের ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই অবস্থায় রেলের মতো গণপরিবহনের ভাড়া বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী। আগামী 4 মে ট্রেনের ভাড়ার উপর থেকে রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে সেই দিন থেকে প্রতি 100 কিলোমিটারে জনপ্রতি ভাড়া 20 থেকে 30% বেড়ে যাবে।
প্রতি বছরের মতো এবারও বৈশাখী উৎসব করেছে আমিন জুয়েলার্স। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটিতে এই বৈশাখী উৎসব হয়। উৎসবে বিপুল সংখ্যক গ্রাহক ও দর্শনার্থীরা অংশ নেন। উৎসবে নতুন ধরনের ডিজাইন ও কালেকশন প্রদর্শন করা হয়। বেশ উৎসাহ নিয়ে আমিন জুয়েলার্সের বৈশাখী উৎসব উপভোগ করেন সবাই। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শ্যারলেট শহরে বন্দুকধারীদের হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর বাড়িতে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন হামলায় নিহত এসব কর্মকর্তা, কিন্তু বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করেন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়। এ হামলায় আহত হয় আরও ২৩ জন। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে হ্যারি পটার ক্যাসল নামে একটি পরিচিত ভবনে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে ইউক্রেনের সাবেক সাংসদ সের্হি গিভালভ ছিলেন বলে জানায় স্থানীয়রা। আহতদের মধ্যে সেই সাংসদও রয়েছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। প্রতিদিনই নতুন নতুন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে আন্দোলন। বিক্ষোভ চলাকালে পুলিশ অন্তত ১,০০০ বিক্ষোভকারীকে আটক করে। ইমরান হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন তানজিনা তাসনিম। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গত কয়েক সপ্তাহে টানা বিক্ষোভ চলছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে। এ সময় পুলিশ ছাত্রসহ অন্তত ১,০০০ বিক্ষোভকারীকে আটক করা হয়। ১৯৬০ দশকে ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত বড় আন্দোলন আর হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহায়তা নিচ্ছে। এতে করে পুলিশের হাতে শিক্ষার্থী আটকের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। যুক্তরাষ্ট্রের অন্যতম বিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে ফিলিস্তিনি পতাকা নিয়ে শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ করে। গত সপ্তাহে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভের সময় ১০০ শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সেখান থেকে ২০০-এরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভের মুখে ক্যালিফোর্নিয়ার টেস্ট পলিটেকনিক ইউনিভার্সিটি, হামবোল্ট ক্যাম্পাস সহ কয়েকটি ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভ দমনে পুলিশ ব্যবহার করা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনার পর বিষয়টির প্রতি মার্কিন প্রেসিডেন্ট নজর রাখছেন বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিবরি। তিনি জানান, প্রেসিডেন্ট বাইডেন গাজায় যুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের গভীর অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। তবে বিক্ষোভ থেকে ইহুদিদের প্রতি যেসব বিদ্বেষমূলক ভাষা শুনতে পান তা নিন্দনীয় বলেও মন্তব্য তার। তানজিনা তাসনিম, RTV। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। লেভানডস্কির হ্যাটট্রিকে লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। লিগের ৩৩তম রাউন্ডে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে কাতালানরা। ঘরের মাঠে ম্যাচের ২২তম মিনিটে মার্টিন ফিরমিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৭ মিনিটে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে পিপিলুর গোলে লিড নেয় সফরকারীরা। এরপর শুরু হয় পোলিশ তারকা লেভানডস্কির ম্যাজিক। ৪৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এই ফরওয়ার্ড। এরপর ৮২ ও অতিরিক্ত সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এই জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে বার্সেলোনা, আর সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলে ৮-এ ভ্যালেন্সিয়া। চ্যাম্পিয়ন্স লিগে রাতে বিগ ম্যাচ। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। অ্যালিয়ান্স অ্যারেনায় ম্যাচ শুরু রাত ১টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
বায়ার্নের ঘরের মাঠ, সেখানে থাকবে স্থানীয় সমর্থক আর ঘরের মাঠের সব সুবিধা। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচের আগে সবকিছুই নিজেদের অনুকূলে, তবে আলিয়াঞ্জ এরেনায় স্বাগতিকদের ভাবনাটা অন্য কিছু নিয়ে। তুখেলের বায়ার্নে ইনজুরির লম্বা তালিকা কোচকে কিছুটা চিন্তায় ফেলেছে। সেই সাথে জার্মান বুন্দেসলিগায় দীর্ঘদিনের আধিপত্য হারানোর মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয় ক্লাবটার জন্য হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ। তার আগে পেরোতে হবে রিয়াল বাধা, সেখানেই আছে বিপত্তি। অতীত পরিসংখ্যান বলছে দু দলের মুখোমুখি ২৬ বারের দেখায় ১২টি জয় রিয়ালের, ১১ জয় নিয়ে মাঠ ছেড়তে পেরেছে বায়ার্ন মিউনিখ, ৩টি ম্যাচ হয়েছে ড্র। গত এক দশকে চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্নের উপর প্রভাব বিস্তার করেছে রিয়াল। সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নরা সম্প্রতি ৩টি আসরে বায়ার্নকে বিদায় করেছে। এর মধ্যে আছে ২০১৪ ও ২০১৮ সালের সেমিফাইনাল ও ২০১৭ সালের কোয়ার্টার ফাইনাল। এই ৩টি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল এবারের মৌসুমটাও কাটাচ্ছে দুর্দান্ত। আনচেলত্তির শিষ্যরা এই ম্যাচে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে। সাম্প্রতিক পরিসংখ্যান ও লিগে দুর্দান্ত ফর্মে থাকা দলটা এবার ১৫তম ট্রফির খোঁজে। দলে নেই বড় কোনো ইনজুরি। একাদশের সব ফুটবলারের ফিট থাকার খবরে বেশ স্বস্তিতেই আছে রিয়াল সমর্থকরা। রিয়ালের শুরুর একাদশে আক্রমণ ভাগের মূল দায়িত্ব থাকবে ভেনিসিয়াস ও রদ্রিগোর কাঁধে। নিজেদের শেষ ৫ ম্যাচে হারের দেখা পায়নি রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচের আগে তাই অনেকটা নির্ভর থেকেই মাঠে নামবে তারা। দিন শেষে তাদের লক্ষ্য পয়েন্ট নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরা। মাহফুজুল ইসলাম, RTV। প্রায় এক মাস পর মাঠে ফিরলেন সাকিব আল হাসান। ঢাকার প্রিমিয়ার লিগ DPL-এ আবাহনীর বিপক্ষে শেখ জামালের হয়ে মাঠে নেমে হাঁকালেন ৪৯ রানের ইনিংস। সকালে বিকেএসপিতে DPL-এ গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর আগে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়ে শেখ জামাল। এরপর সাকিব নেমে সৈকত আলীকে নিয়ে পাল্টা আক্রমণে যায়। ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলিয়ে নেন সাকিব। শেষ পর্যন্ত ৫৬ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ৪৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। শেষ দিকে জিয়াউর রহমানের ৫৮ বলে ৮৫ রানের ঝড়ে ২৬৭ রানের বড় সংগ্রহ পায় সাকিবের দল। সংবাদ শেষ করব বৈশাখী মেলার খবর দিয়ে। বগুড়ায় জমে উঠেছে মাসব্যাপী ঈদ আনন্দ ও বৈশাখী মেলা। বগুড়া ছাড়াও আশেপাশে জেলার মানুষ আসছেন TMSS-এর এই বিনোদন জগতে। পছন্দের পণ্য সামগ্রী কেনাকাটার সুযোগের পাশাপাশি এখানে রয়েছে বিনোদনের নানা রাইড। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল হলেই বসে সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট। সহায়তা করেছেন বগুড়া থেকে GM সজল। বগুড়া শহরতলির নদাপাড়ায় করতোয়া নদীর কোল ঘেঁষে প্রায় ৬০০ একর জমির উপর গড়ে উঠেছে TMSS বিনোদন জগৎ। বগুড়া ও আশেপাশের জেলার মানুষের বিনোদনের অন্যতম স্পটে পরিণত হয়েছে এটি। কারুশিল্প, ইকো পার্ক, পিকনিক স্পট, হরেক রকমের খাবারের দোকান ও ফোয়ারা ছাড়াও এখানে রয়েছে নাগরদোলা, চরকি সহ বিভিন্ন রাইড আর স্কাই ডাইনিং রেস্টুরেন্ট। বছর জুড়ে মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে এখন চলছে মাসব্যাপী ঈদ আনন্দ ও বৈশাখী মেলা। প্রসাধনী সামগ্রী, গৃহস্থালী পণ্য, খেলনা এবং TMSS উৎপাদিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এই উন্মুক্ত বাতাস, এই যে পাশেই যে নদী, এরকম বড় জায়গা তো আসলে বগুড়া শহরে কোথাও নাই। সারা বছর কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে। মেলার পাশাপাশি এখানে একটা ইকো পার্ক রয়েছে, যেখানে চিড়িয়াখানা আছে, শিশুদের জন্য নাগরদোলা, বিভিন্ন রাইড রয়েছে। মেলায় প্রতিদিন বিকাল হলেই বসে কবিতা আবৃত্তি, নৃত্য, লোকজ সঙ্গীত ও যাত্রাপালা সহ নানা রকমের সাংস্কৃতিক আসর। হারিয়ে যেতে বসা খেলাধুলা সহ দেশীয় সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন আয়োজন বলে জানান TMSS-এর প্রতিষ্ঠাতা। বছরে আমরা কমপক্ষে ৬টা মেলা করি। এক সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত মেলা থাকে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাগুলো এখানে হয়। বিনোদন জগৎটির পরিধি আরো বাড়ানো হবে বলেও জানান এই নারী সংগঠক। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।
দুপুরের সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।